নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে মেনলি আপনাদের যেটা রিকোয়েস্ট ছিল যে মেন্সের কিছু গাইডেন্স দিলে ভালো হয়, তো আজকে মেনলি মেন্সে যে আমাদের নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসে, কীভাবে আপনারা ভালো নিউজ পেপার রিপোর্ট লিখবেন, কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে নিউজ পেপার রিপোর্ট লেখার ক্ষেত্রে, কী করে আপনার রিপোর্টটাকে আরও উন্নত করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যে রিপোর্ট লিখবেন সেটা চেক করাবেন কী করে, বা কোনো চেক করার অপশান থাকছে কি না। তো এইগুলো নিয়ে আলোচনা থাকবে। আপনারা বহুজন রিকোয়েস্ট করেছিলেন যে ফ্রি অফ কস্ট যদি কোনো প্রোগ্রাম শুরু করা যায়। আমি বলেছিলাম আমার তেমন ইকুইপমেন্ট নেই, বোর্ড বা এটসেট্রা বা ডিজিটাল বোর্ড এটসেট্রা, তাই পুরোপুরি ক্লাস ফরম্যাটে করানো যাবে না ব্যাপারটা। তো আমি চেষ্টা করব যতটা আপনারা বলেছেন বহুজন যে যেভাবে হোক যদি কিছু গাইড করা যায়, তো আমি সেটা চেষ্টা করব। তার আগে একটা আপডেট দেওয়া রয়েছে আপনাদের, যেটা হচ্ছে আপনারা বহুজন একটা জিনিস জানতেও চাইছেন, কিন্তু আমি অলরেডি আপনাদের বলেও দিয়েছিলাম, সেটা হচ্ছে মেন্স এক্সাম, ক্লার্কশিপের মেন্স এক্সাম কবে হবে। আমি বলে দিয়েছিলাম আপনাদের যে ডিসেম্বর টার্গেট করে প্রিপারেশন নিন। এবার ব্যাপারটা হচ্ছে বহুজন আপনারা একটা মেল করছেন, অনেকে মেসেজও করছেন, বা মেসেজ বলতে টেলিগ্রাম করছেন পার্সোনালি অনেকে, কোন বিষয় না একটা ডেট অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে 28শে ডিসেম্বর নাকি পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা হতে পারে। এই বিষয়টা সত্যি কি সত্যি নয় সেটা নিয়ে অনেকে জানতে চাইছেন। দেখুন, আগের দিন যে রেজাল্টের দিনও আমি বলেছিলাম আপনাদের যে সোশ্যাল মিডিয়ায় আজকে রেজাল্ট আসছে এমন খবর ঘুরছে, তবুও আমি কনফার্ম করতে পারবো না, কারণ আমার পিএসসির সঙ্গে সেরকম কোনো বিশাল যোগাযোগ বা গভীর সম্পর্ক সেটা কিছু নেই। তো কথা হচ্ছে যেটা, সেদিন কিন্তু যে গুজবটা রটেছিল যে রেজাল্ট পাবলিশ হচ্ছে, রেজাল্ট পাবলিশ হয়েছিল সেদিন। মিসলেনিয়াসের আগেই কাট অফ সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিলো, এবং সেটাও কিন্তু সেই কাট অফটা মিলেও গেছিলো, এবং রেজাল্ট ও মিসলেনিয়াসের ডেট কিন্তু মিলে গেছিলো। ঠিক তেমনি আজকে যে গুজবটা উঠেছে সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার অনেক কিছু তো মিলে যাচ্ছে হুবহু। তো আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা উঠেছে যে 28শে ডিসেম্বর নাকি পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। হতেও পারে এটা। তো আমি আপনাদের আবারও বলছি যে ওরকম 28শে ডিসেম্বর তারিখ ধরে প্রিপারেশন নেবেন না, ডিসেম্বরকে টার্গেট করুন, কারণ পিএসসি কিন্তু লাস্ট কয়েকটা এক্সামে মেনের জন্য বেশি সময় দিইনি। তো ডিসেম্বরের প্রথম দিকটা টার্গেট করেই প্রিপারেশন নিন। যদি 28 তারিখ হয় তো অবশ্যই ভালো, আপনার এক্সট্রা আরও কিছুদিন টাইম পেয়ে যাবেন। বাট অলরেডি যেহেতু আমরা নভেম্বরের আজকে 17 তারিখে আছি, তো ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষাও অস্বাভাবিক কিচ্ছু নয়, কারণ 45 দিনের মধ্যে পিএসসির বিভিন্ন মেন এক্সাম হয়ে গেছে, WBCS, মিসলেনিয়াস এটসেট্রা, রেজাল্ট বেরোনোর 15 দিনের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো 28 ডিসেম্বর যদি হয় ভালো, আর নইলে আপনারা তার আগের টার্গেট রাখুন, ডিসেম্বরের প্রথম দিকটাই টার্গেট এখনও পর্যন্ত রাখুন। তবে গুজব যেহেতু সত্যি হচ্ছে রিসেন্টলি, তাই 28শে ডিসেম্বর হলেও হতে পারে। এবার আপনাদের যেটা বিষয় যেটা নিয়ে বলছেন সেটা হচ্ছে মেন্স গাইডেন্স। দেখুন, গত ভিডিওতেই অলরেডি আমি মেন্সের কী কী কোশ্চেন আসে, কেমন আসে, কীভাবে কত সময় পাওয়া যায় সব কিছু ডিসকাস করে দিয়েছি। আজকে এবার পার্টিকুলার টপিক ধরে ধরে আজকে থেকে আলোচনা শুরু হচ্ছে। আজকে আমরা যেটা শিখব, বা আপনারা অলরেডি জানেন, শেখানোর কিছু নেই, মাধ্যমিক যখন পাশ করে এসেছেন সবাই লিখে এসছেন, তবু পিএসসি ক্লার্কশিপের পার্সপেক্টিভে কয়েকটা জিনিস মাথায় রেখে লেখা উচিত, এবং সেই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা হবে। সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে কী কী জিনিস মাথায় রাখবেন এবং কীভাবে রিপোর্টটা লিখবেন, এটাই। ঠিক আছে, প্রথমত বহুজনের প্রশ্ন, রিপোর্ট কত ওয়ার্ডের মধ্যে লিখবো। দেখুন, 15 নম্বরের রিপোর্ট আসছে। 15 নম্বরের রিপোর্ট মানে মিনিমাম আপনাকে 150 ওয়ার্ড তো লেখা উচিত। তো আবার টাইম বাউন্ডেরও একটা ব্যাপার আছে। 60 মিনিটে আপনাকে 6টা টপিক কমপ্লিট করতে হবে, 6টা টপিক লিখতে হবে আপনাকে। তো অবশ্যই আমি যেটা বলবো যে 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করুন। যদি আপনার লেখার স্পিড একটু ভালো থাকে সেটা আপনি 200 ওয়ার্ডের কাছাকাছি যেতে পারেন, নইলে 150 ওয়ার্ড ইজ ওকে। তো প্রত্যেকের 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা সময় 160 হোক, 165 হোক, 170 হোক বা 150 হোক লিখতে আপনারা পারেন রিপোর্ট। ঠিক আছে, এবার রিপোর্ট লিখবেন, আমি এখানে তো রিপোর্ট লিখে দেখানোর মতো পজিশন নেই, বোর্ডের জায়গাটা বড্ড কম। আমি কিছু ফরম্যাট আপনাদের ফরম্যাটটা বলে দিচ্ছি, এবং তার সাথে সাথে কী কী জিনিস মাথায় রাখবেন। প্রথমত, ফার্স্ট টেক এ পজ অ্যান্ড ডিসাইড দ্য পয়েন্টস অফ দ্য রিপোর্ট। মনে করুন আপনার কাছে কোশ্চেন পেপার আসলো, এবং এটা সে ঘরেও প্র্যাকটিস করুন। আপনি একটা রিপোর্টে 10 মিনিটের বেশি আপনি টাইম দিতে পারবেন না, এটা আপনি জেনে গেছেন ভালো মতো যে 10 মিনিটের মধ্যে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। কিন্তু তার প্রথম 1 মিনিট আমি বলবো রিপোর্টটা 9 মিনিটে লিখুন। প্রথম 1 মিনিট টাইম দিন রিপোর্টটা কী বিষয়ে বলছে সেটা বোঝার জন্য, এবং তার সাথে সাথে ডিসাইড করে নিন যে একটা রিপোর্টের ধরুন যেমন গতবার এসেছিল কোভিড-19 নিয়ে কিছু একটা এসেছিল, কোভিড-19 হচ্ছে আপনার এলাকায় সচেতনতা ইত্যাদি এসেছিলো। তো প্রথমে রিপোর্টটা কী লিখতে বলেছে সেটা পড়ুন, পড়ে তার মিনিংটা বুঝুন, 1 মিনিট টাইম নিয়ে কী কী পয়েন্ট আপনি রাখবেন তার মধ্যে সেই পয়েন্টগুলো সাজিয়ে নিন। সাজিয়ে বলতে মনের মধ্যে সাজিয়ে নিন যে আমি ফার্স্টে এই লিখবো।
এরকম 5টা পয়েন্ট আপনি নিজের মনের মধ্যে সাজিয়ে নিয়ে তারপর লেখা শুরু করুন, দেখবেন আপনার লেখা টু দি পয়েন্ট হবে। কারণ টু দি পয়েন্ট লেখাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে স্কুল কলেজের মতো ওই হ্যাপাজার্ডলি লিখে যাচ্ছেন, তাতে মার্কস আসবে না। মার্কস দরকার অল্প লিখুন, ওয়ার্ড লিমিটের মধ্যে লিখুন, কিন্তু টু দি পয়েন্ট লিখুন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে কোনো জিনিস লিখতে গেলে আমাদের হয়ে যায় অনেকটা, মানে আমরা বায়াসড হয়ে যাই, কখনো ডানপন্থী ডান দিকে ভেঙে যাই, বামপন্থী বাঁ দিকে ভেঙে যাই, কখনো মধ্যমপন্থী থেকে যাই। তো এখানে মধ্যমপন্থী থাকাটাই উচিত। কোনো পলিটিক্যাল বায়াসনেস থাকবে না, কোনো কিছুতে কোনো বায়াসনেস থাকবে না, এটা বিশাল ভালো ওটা বিশাল খারাপ বলা যাবে না। অলওয়েজ বি নিউট্রাল ইন ইয়োর পার্সপেক্টিভ। যে রিপোর্টটাই আপনি লিখুন, যে রিপোর্টে আপনার আসুক, সেই রিপোর্টে আপনার মতামত তো থাকবেই না, একদমই নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন সেখানে থাকবেই না। এবং তার সাথে সাথে আপনি যেটা লিখছেন সেটা নিউট্রালি যেন হয়, কোনো একজনকে বায়াসড না হয়, যে লাল পার্টি নীল পার্টি সাদা পার্টি কালো পার্টিকে যেন বায়াসড করে আপনি যেন না লেখেন, বা কোনো জিনিসকে যেন বায়াসনেস আপনার মধ্যে না আসে, কোনো পক্ষপাতিত্ব যেন না আসে। আপনি নিরপেক্ষভাবে একটা রিপোর্টকে প্রস্তুত করবেন। 3 নম্বর পয়েন্ট, রাইট টু দি পয়েন্ট অ্যান্ড ডোন্ট স্ট্রেস মাস ইন ওয়ান পয়েন্ট। প্রথমেই যেটা বললাম, টু দি পয়েন্ট লিখতে হবে। একটা পয়েন্ট মনে করুন আপনি একটা পয়েন্ট আপনার খুব ভালো লেগে গেছে, যে এই পয়েন্টটা আমি একটু বেশি করে লিখবো, না, দরকার নেই, টু দি পয়েন্ট লিখুন। একটা পয়েন্ট নিয়ে হেজিয়ে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, এই জিনিসটা একদমই করতে যাবেন না। টু দি পয়েন্ট লিখুন, টু দি পয়েন্ট আনসার হোক, দরকার হলে ওয়ার্ড লিমিট একটু কমও হোক, আপনার 200 ওয়ার্ড যাওয়ার দরকার নেই, 150 ওয়ার্ডে থাকুন, তবে টু দি পয়েন্ট থাকুন। একটা জিনিস নিয়ে বেশি হেজালে যিনি পরীক্ষক তিনি খাতা দেখবেন, তিনিও হেজিয়ে যাবেন এবং আপনার নাম্বারটাও হেজিয়ে যাবে। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, হেডিং শুড বি আই ক্যাচি, টু দি পয়েন্ট অ্যান্ড কমপ্লিটলি এক্সপ্রেস দ্য ইনসিডেন্ট। হেডিং যে কোনো জিনিস, মানে যেমন ধরুন আমাদের সামনে একটা ধরুন মানুষ আসলো, আমরা কি দেখি, আমরা তার মুখটা দেখেই তারপরে মানে বলা হয় না চেহারা, একজন মানুষ শরীরের সম্পূর্ণ জিনিসটা ফুটে ওঠে তার মুখে। তেমনি একটা প্যারাগ্রাফ যখন আপনি লিখছেন, সেই প্যারাগ্রাফের মানে ধরুন আপনি যখন নিউজ পেপার পড়েন, আপনি পড়বেনও আশা করি, নিউজ পেপার পড়া উচিত প্রত্যেকের এখন, বিশেষ করে এক্সামের কিছুদিন আগে পর্যন্ত। তো আপনি যখন নিউজ পেপার পড়বেন তখন আপনি কি দেখেন? আপনি কি দেখেন যে ভেতরে কী লেখা রয়েছে কোন রিপোর্টের মধ্যে? না, আপনি হেডলাইন দেখেন। যে হেডলাইনটা দেখে আপনার ভালো লাগে, যে হেডলাইনটা আপনাকে ক্যাচ করে, আই ক্যাচি হয়, বা আই ক্যাচির থেকে বড় কথা আপনার মনে ধরে যে হেডলাইনটা, এই খবরটা আমার পড়া উচিত, তখন আপনি সেই খবরের ডিটেলসটা গিয়ে পড়েন। ঠিক তেমনি রিপোর্টটাও তাই। আপনার হেডলাইন এমন হওয়া উচিত যেটা আই ক্যাচি, যেটা মানে দেখেই বোঝা যায়, যে মানে দেখে একটা আকৃষ্ট হওয়া যায় যেটা দেখে, এবং তার সঙ্গে সঙ্গে সেই হেডলাইনটা টপিকের বাইরে গিয়ে যেন না হয়। টু দি পয়েন্ট টপিক ওরিয়েন্টেড হেডলাইন থাকবে, এবং তার সাথে সাথে সেই জিনিসটা শর্ট হবে, ক্রিপস হবে, খুব শর্ট হবে হেডলাইনটা। একটা লাইনে লিখবেন, হেডলাইন যেন এরকম 2-3টে লাইন ধরে না লেখা হয়, একটা লাইনে লিখবেন হেডলাইন, এবং খুব ক্রিপস হবে, আই ক্যাচি হবে, বুঝা গেল? এবং সেই হেডলাইনটা এবং কমপ্লিটলি এক্সপ্রেস দ্য ইনসিডেন্ট, অর্থাৎ সেই হেডলাইনটা পড়ে যাতে আপনার ঘটনাটা কী, আপনি কী বিষয়ে রিপোর্টটা লিখছেন সেটা যাতে পুরোপুরিভাবে বোঝা যায়। অর্থাৎ কেউ যদি পুরো রিপোর্টটা নাও পড়ে, সে যদি হেডলাইনটা যদি পড়ে চলে যায়, তাও যেন সে বুঝতে পারে যে আলটিমেটলি রিপোর্টটার মধ্যে কী লেখা রয়েছে। এরকম ধরনের হেডলাইন কিন্তু আপনাকে লিখতে হবে। এক্সাম্পলও দেবো আমরা, চেষ্টা করুন। তারপরে আরেকটা জিনিস যেটা সবসময় মাথায় রাখবেন, রিপোর্ট শুড বি রিটেন ইন সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফাস্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু আপনি রিপোর্টটা লিখছেন ঘটনা ঘটে যাওয়ার পর, আপনি এমন ধরুন একটা অ্যাক্সিডেন্টের নিয়ে আপনি রিপোর্ট লিখছেন, আপনি তো অ্যাক্সিডেন্টের আগে লিখছেন না যে আপনি ফিউচার টেন্সে লিখবেন, বা অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে তখন আপনি লিখছেন না, আপনি কি লিখছেন? ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর লিখছেন। তার মানে কি পাস্ট টেন্সে লেখা উচিত, অতীতকালে লেখা উচিত। অবশ্যই আপনি যেটা লিখবেন সেটা হলো পাস্ট টেন্সে লিখবেন, এবং সেটা সিম্পল পাস্ট টেন্সে লেখার চেষ্টা করবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি সিম্পল মানে সেই লাইনের সেন্স অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সটা যদি সেখানে পারফেক্টলি ম্যাচ না হয়, তখন আপনি কী লিখবেন? সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন, ভার্বের হ্যাভ ফর্ম দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবেন। ক্লিয়ার? সবসময় চেষ্টা করবেন সিম্পল পাস্ট টেন্স নইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন সেটা প্যাসিভ ভয়েসে লিখতে। এমন নয় যে সবসময় প্যাসিভ ভয়েস ফলো করতে হবে আপনাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে লিখলে রিপোর্টটা ভালো লাগে। দেখবেন যখন নিউজ পেপারটা পড়বেন আপনি, সেখানে দেখবেন প্যাসিভ ভয়েসে লেখা। কারণ ব্যাপারটা হচ্ছে আপনি তো অ্যাক্সিডেন্ট করেননি, আপনি তো ঘটনা ঘটাননি, আপনি একটা ঘটনা দেখছেন, লিখছেন, প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী আপনি লিখছেন, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে লেখা উচিত। এবং ডাইরেক্ট স্পিচ অ্যাভয়েড করবেন, ইনডাইরেক্ট স্পিচে লিখবেন, মানে ওই ইনভার্টেড কমার মধ্যে দিয়ে যেটা ডাইরেক্ট স্পিচ, ওটাকে অ্যাভয়েড করবেন। সবসময় চেষ্টা করবেন ইনডাইরেক্ট স্পিচে লেখার। এবং তার সঙ্গে সঙ্গে নো পার্সোনাল ওপিনিয়ন,
কোনো পার্সোনাল ওপিনিয়ন লেখা যাবে না যে আমার মতে এই হয়েছে, আমার মতে এই হয়েছে। ধরুন আপনি একটা অ্যাক্সিডেন্ট নিয়ে লিখছেন, আমার মতে গাড়িটা এদিক দিয়ে এসেছিলো, আমার মতে গাড়িটা ওই দিক দিয়ে এসেছিলো, এরকম কোনো কিছু লেখা যাবে না। অর্থাৎ নিজের কোনো মতামত সেখানে থাকবে না। কি লিখতে পারেন সেখানে? লিখতে পারেন যে প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, লিখতে পারেন অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, যারা দেখেছেন তাদের মত অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, এটা লিখতে পারেন, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যেটা পিএসসির প্রত্যেকটা পরীক্ষা থেকে শুরু করে আপনি অন্য বোর্ডেরও যখন পরীক্ষা দেবেন, প্রত্যেকটা পরীক্ষায় একটা জিনিস মেনটেন করবেন, সেটা হচ্ছে নেভার রিভিল ইউর আইডেন্টিটি। আপনার পরিচয় এখানে কেউ জানতে চায়নি, আপনি নিজের পরিচয় দেবেন না। নিজের পরিচয় দিলে দেখবেন অনেক পরীক্ষায় নাম্বার কাটা যায়, এমনকি পিএসসির পরীক্ষায়ও কাটা যেতে পারে। কারণ পরীক্ষায় যদি আপনি নিজের নাম লিখে দেন সেখানে রিপোর্টের আন্ডারে, তখন কিন্তু আপনার নাম কাটা যেতে পারে। তো কখনোই নিজের আইডেন্টিটি সেখানে করবেন না। নেভার রিভিল ইউর আইডেন্টিটি। কী করবেন তাহলে? মনে করুন কোথাও নাম লিখতে হচ্ছে বা কোনো কিছু লিখতে হচ্ছে, কোনো পার্সনের নাম লিখতে হচ্ছে, তখনও আপনি সেখানে কী করবেন? সেখানে নিজের নাম বা সেই পার্সনের নাম না লিখে সেখানে লিখবেন XYZ বা ABC। ধরুন প্লেস লিখছেন, প্লেসও XYZ প্লেস বা ABC প্লেস লিখতে পারেন। নামের ক্ষেত্রেও XYZ প্লেস বা ABC প্লেস লিখতে পারেন। চেষ্টা করবেন কোনো কিছু নাম উল্লেখ না করার। হ্যাঁ, এবার কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে, সেই জায়গা যদি পরীক্ষায় উল্লেখ থাকে, সেই জায়গার নাম অবশ্যই উল্লেখ করতে পারেন, কিন্তু নিজের নাম, কোনো ব্যক্তির নাম ইত্যাদি যতটা অ্যাভয়েড করা যায় ভালো, কারণ এর জন্য কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, নেভার রিভিল ইউর আইডেন্টিটি ইন ইউর এক্সামিনেশন পেপার। তারপরে এই জিনিসটা, আরেকটা জিনিস খুব মাথায় রাখুন, আমরা মেন পয়েন্টগুলো বলেই আমরা এতে আসছি। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনার যে ঘটনা নিয়ে আপনি লিখছেন, যে কোনো ঘটনা হতে পারে, সেটা যে ঘটনা নিয়ে লিখছেন, যেমন কোভিড-19 নিয়ে লিখতে দিয়েছিল, যে ঘটনা নিয়ে লিখছেন, বা ওই যে কোথাও একটা আগুন লেগেছিল 19 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে লিখতে দিয়েছিল, আগুন লেগেছিল সেখানে, কোনো একটা গুদামে আগুন লেগেছিল, কী কী ড্যামেজ হয়েছে, ফায়ার ফাইটিং এফোর্টস কী ছিল, এই নিয়ে লিখতে দিয়েছিল। সেখানে আপনার কয়েকটা কোশ্চেন নিজেকে করবেন সবসময়। ওয়েন, কখন হয়েছে ঘটনা, ওয়েন, হোয়ার, কোথায় হয়েছে ঘটনা, হাউ, কীভাবে ঘটেছে, এবং হয়, কেন ঘটেছে। এই হোয়ার, ওয়েন, হাউ অ্যান্ড হয়, কখন, কোথায়, কীভাবে আর কেন, এর উত্তর যেন আপনার রিপোর্টের মধ্যে থাকে। আপনার রিপোর্টের যে মেন বডি থাকবে তার মধ্যে যেন ওয়েন, হোয়ার, হাউ অ্যান্ড হোয়াই এর উত্তর যেন থাকে, যে ঘটনাটা কেন ঘটলো, কোথায় ঘটলো, কী জন্যে ঘটলো এবং কীভাবে ঘটলো। এই উত্তরটা যেন রিপোর্টের বডিতে থাকে, কারণ পরীক্ষক যখন খাতা দেখবেন তিনি কিন্তু আপনার এই রিপোর্টের বডির মধ্যে সেটা কিন্তু খোঁজার চেষ্টা করবেন, এবং এই 4টে জিনিস যখনই ক্লিয়ার হয়ে যাবে, তার মানে আপনার রিপোর্টের পুরো ঘটনাটা আপনি ব্যাখ্যা করে দিয়েছেন। ক্লিয়ার? এই পয়েন্টগুলো অবশ্যই কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। এবার যে ফরম্যাটটা, আশা করি ফরম্যাট সবাই জানেন, তবু আপনাদের জন্য ফরম্যাটটা একবার করে করে দেওয়া। হ্যাঁ, আরেকটা জিনিস, এই ভিডিওর ডিসক্রিপশনে, হ্যাঁ, আনসার রাইটিং কীভাবে চেক হবে এটা নিয়ে অনেকে ডাউট রয়েছে। দেখুন, একটা জিনিস, একটা গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে আপনারা যদি চান, এবং আনসার রাইটিং তো আমার পক্ষে সবার আনসার চেক করা কখনোই সম্ভব নয়। তো অ্যান্সার রাইটিং চেক করার ক্ষেত্রে আমি এটা ভিডিওর মিডিলে এই কারণে বললাম, কারণ যারা সিরিয়াস তারাই শুধুমাত্র গ্রুপে যোগ দিক, কারণ ভিডিওর প্রথমে অনেকে আপডেট নিতে আসবে, সেটা নিতে আসবে, সেখানে বলে দিলাম, এক গাদা লোক জয়েন হয়ে গেল, হইচই হলো, আদতে কাজ কিছু হলো না, সেটা দরকার নেই। যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছেন, যারা সিরিয়াস, তাদের জন্য বলছি, ভিডিও ডেসক্রিপশানে একটা গ্রুপ আমি তাহলে ক্রিয়েট করে দিচ্ছি, দিয়ে ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি একটা টেলিগ্রাম গ্রুপ। সেই গ্রুপে আপনারা, আমি মাঝে মাঝে করে টপিক দেব, আপনারা সেই টপিকে লিখবেন, রিপোর্ট লিখবেন, এবং তারপরে যখন আমরা প্রেসি নিয়ে আলোচনা, প্রেসি লিখবেন, ট্রান্সলেশন নিয়ে যখন আলোচনা হবে ট্রান্সলেশন লিখবেন, টপিক দিয়ে দেওয়া হবে, এবং সেইগুলো গ্রুপে পোস্ট করবেন, এবং গ্রুপে যারা রয়েছে তারাই নিজেদের মধ্যে চেক করবেন। ধরুন গ্রুপে যদি 100 জন থাকে, তাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ সব নতুন মিশিয়ে থাকবে, কেউ কাউকে পার্সোনাল ব্যক্তিগত কোনো আক্রমণ সেটা করবেন না, কাউকে ডিমোটিভেট করবেন না, শুধু যখন কেউ লিখছে তার আনসারটা সবাই মিলে চেক করে দিলেন, তাহলে অনেক রকম ভুল ধরা পড়লো, আপনারও ইমপ্রুভমেন্ট হলো। তো এরকম একটা গ্রুপ আমি ক্রিয়েট করে দেবো, এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেটা দিয়ে দেবো। তো যাদের মনে করছেন যে আনসার রাইটিং চেক করানোর দরকার, আপনারা বিভিন্ন জায়গায় কোচিংয়ে যাচ্ছেন, চেক করাতে পারছেন না, সেটা অনেকের অনেক কথা আসে, তো নিজেরা চেক করুন, সবচেয়ে ভালো। 100 জন পরীক্ষার্থীর মধ্যে অনেকে ভালো, অনেকে খারাপ, অনেকেই এমন থাকবে যারা গতবার পরীক্ষা দিয়েওছে, তারাও চেক করতে পারে। তো সেই জন্য গ্রুপে আপনারা আনসার রাইটিং এভাবে চেক করে নিতে পারেন। হ্যাঁ, এবারে আমরা ফরম্যাটটা দেখি। ফরম্যাটটা কী ফলো করবেন আপনারা? ফরম্যাটটাতে প্রথমত যেটা আমি ফার্স্টেই বললাম, একটা আই ক্যাচি হেডলাইন দরকার, একটা দৃষ্টিনন্দন হেডলাইন দরকার, বা দৃষ্টি আকর্ষণীয় একটা হেডলাইন দরকার। ফার্স্ট হেডলাইন, দৃষ্টি আকর্ষণীয় একটা হেডলাইন দেবেন, এবং হেডলাইনটা চেষ্টা করবেন পুরোটাই ক্যাপিটাল লেটারে লেখার।
দুটো ফরম্যাট হতে পারে, এক হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লিখতে পারেন, বাট তার থেকে ভালো হয় পুরোটাই যদি আপনারা ক্যাপিটাল লেটারে লেখেন হেডলাইনের। তো ঘটনার হেডলাইনের পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখুন, তারপরে ঠিক তার পরে নিচে শুধু ফার্স্টের লেটারটা বড় হাতে দেবেন, দিয়ে লিখবেন বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার লিখবেন, আশা করি আপনারা এটা প্রত্যেকে জানেন। তারপরের ফরম্যাটে আপনারা জানেন, প্রথমে প্লেসের নাম লিখবেন, প্লেস যদি উল্লেখ থাকে প্রশ্নে প্লেস লিখতে পারেন, নইলে লিখতে পারেন এই যে তখন বলে দিলাম XYZ বা ABC লিখে দিলেন, ABC সিটি, ABC ভিলেজ, XYZ ভিলেজ, XYZ সিটি এটসেট্রা লিখে দিতে পারেন আপনারা। দিয়ে তারপরে অবশ্যই ডেট দেবেন। ডেট সবসময় দেখবেন ঘটনা যেদিন ঘটেছে তার পরের ডেট আপনারা অবশ্যই দেবেন, সেই দিনের ডেট কখনও দেবেন না। ঘটনা যেদিন ঘটেছে, মনে করুন আপনি একটা ফ্লাড নিয়ে লিখছেন বা একটা অ্যাক্সিডেন্ট নিয়ে লিখছেন, বা যেটা ওই যে হলো ফায়ার নিয়ে লিখছেন যেটা 19 সালে এসেছিলো, তাহলে যেদিন ফায়ার ইনসিডেন্ট ঘটেছে তার পরের দিন সাধারণত নিউজ পেপারে আসে। কিছু সান্ধ্যকালীন নিউজ পেপার থাকে, যদিও সেগুলোকে ধরা হয় না, সাধারণত পরের দিন নিউজ পেপারে আসে। তাই ডেটটা সবসময় পরের দিন থাকবে, যেদিন ঘটনা ঘটেছে তার পরের দিন। এই হচ্ছে ফরম্যাটটা। আবারও রিপিট করে দিই, একটা আই ক্যাচি হেডলাইন থাকবে, সেটা পুরোটাই ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন। তার নিচে লিখবেন বাই স্টাফ রিপোর্টার, এটা ক্যাপিটালে দেওয়ার দরকার নেই, শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটালে দিলেই হবে। এই বাইয়ের বিটা শুধু ফার্স্ট লেটারটা ক্যাপিটালে দিলে হবে। তারপরে থাকবে আপনার প্লেসের পরে একটা কমা থাকবে, তারপরে থাকবে আপনার ডেটটা দেওয়ার পরে আপনারা লেখা শুরু করবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ডেটটা লেখার পরে আপনারা লেখা শুরু করবেন। তারপরে ডেটের পরেও কিন্তু এই চিহ্নটা অবশ্যই রাখবেন। ঠিক আছে, ডেটটা দেওয়ার পরে অবশ্যই এই চিহ্নটা রাখবেন, রেখে তারপরে লেখা শুরু করবেন। এবার আপনাদের লেখা যে মানে রিপোর্টের যে বডিটা থাকবে সেটা আপনারা প্যারাগ্রাফ করতেও পারেন, নাও করতে পারেন। নিউজ পেপারে প্যারাগ্রাফ করা থাকে না, দরকার নেই প্যারাগ্রাফ করার, একটা প্যারাতেই লিখুন, বা যদি ইচ্ছে হয় প্যারাগ্রাফ করে লিখতেই পারেন। সেটা অনেক সময় দেখবেন নিউজ পেপারে যেগুলো বড় রিপোর্ট থাকে সেগুলো মাঝে মাঝে প্যারা করা থাকে। তো এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীভাবে লিখবেন। দেন তারপরে যখন এন্ডিং আসবে আপনাদের যে কোনো রিপোর্টের, পুরো বডিটা কীভাবে লিখবেন তার এই উপরে সেই পয়েন্টগুলো সেগুলো বলে দিয়েছি অলরেডি, যে কী কী মাথায় রেখে লিখবেন। এবং এক্সাম্পল আপনারা দেখে নিতে পারেন গুগল সার্চ করে, যে একটা রিপোর্ট বা আপনাদের কাছে নিউজ পেপার পড়ে আছে, নিউজ পেপারে কীভাবে লেখা হয়, আশা করি সেই এক্সপিরিয়েন্স আপনাদের রয়েছে, সেটুকু আপনারা দেখে নিতেই পারে। দেন একটা যখন এন্ডিংটা লিখবেন, এন্ডিং একটু অপটিমিস্টিক হওয়া উচিত। কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, একটু অপটিমিস্টিক হওয়া উচিত, যে তারপরে হচ্ছে অ্যাকশন নেওয়া হয়েছে, বা ধরুন কথার কথা এই ধরুন একটা রিপোর্টের এক্সাম্পল আমরা দিতে পারি, একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা হয়ে গেছে, এবং আমরা জানি যে পিএসসি কারেন্ট টপিকগুলোর থেকেই মেনলি রিপোর্ট তুলে দেয়, যেটা 19 সালে দিয়েছিল। কোভিড থেকে 2টো রিপোর্ট তুলে দিয়েছিল, কোভিড থেকে 3টে রিপোর্ট তুলেছিল, ইংলিশে একটা এবং বাংলায় 2টো তুলেছিল। একটা ইংলিশে ছিল যে ওই লোকাল এরিয়ায় মাস্ক পরা, সচেতনতা বৃদ্ধি এটসেট্রা নিয়ে, আর বাংলায় ছিল পরিযায়ী শ্রমিক একটা ছিল বোধহয়, আর একটা বোধহয় মাস্ক পরার উপকারিতা হ্যান এরকম কিছু ছিল। কারেন্ট টপিক ওরিয়েন্টেড কিন্তু টপিক পিএসসিতে প্রায় আসে। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের বন্যাটাও আসতে পারে। কারণ উত্তরবঙ্গের বন্যাটা নিয়ে যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে যদি বুঝি যে কীভাবে আমরা লিখবো, আমি যদিও লিখে এখানে দেখানো সম্ভব নয় এইটুকু জায়গার মধ্যে, আমি জাস্ট আপনাদের বলে বোঝাচ্ছি কীভাবে লিখবেন। ধরুন উত্তরবঙ্গে কিছুদিন আগে একটা বিশাল বন্যা হয়ে গেছে, আপনারা জানি। একটা তার খুব সুন্দর আই ক্যাচি হেডলাইন দেওয়া হতে পারে। আপনারা লিখুন, কমেন্টে লিখতে পারেন যে কেমন হেডলাইন দেওয়া যেতে পারে। এমন হেডলাইন দেওয়া দরকার যেটা অবশ্যই চোখে লাগে এবং সেটা পড়ে পুরো ঘটনাটা বুঝতে পারে। দেখুন হেডলাইন এরকম দিতে পারেন যে ডেভাস্টেটিং ফ্লাড হিট নর্থ বেঙ্গল, বা ডেভাস্টেটিং ফ্লাড হিট নর্থ বেঙ্গল, দিয়ে একটা কমা দিয়ে দিলেন, দিয়ে লিখে দিলেন কতজন মারা গেছে সেটা লিখে দিতে পারেন। 40 কাছাকাছি বোধহয় মারা গেছিলো, 40 ডাইড লিখে দিলেন হেডলাইনটা, এবং সেটা পুরোটা ক্যাপিটাল লেটারে, যে ডেভাস্টেটিং ফ্লাড হিট নর্থ বেঙ্গল, দিয়ে একটা কমা দিয়ে লিখে দিলেন যে 40 ডাইড। এরকম দিতে পারেন, বা আপনাদের মতো করে অন্য কিছু যা কিছু দিতে পারেন, বা এরকমও দিতে পারেন যে ডেডলিয়েস্ট ফ্লাড অফ দ্য সেঞ্চুরি ইন নর্থ বেঙ্গল, এটাও লিখে দিতে পারেন। বা যেটা পড়লে আপনার বোঝা যায় যে মানে রিপোর্টটা কী বলতে চেয়েছে, এবং পুরোটা ক্যাপিটালে লিখলেন। লেখার পরে বা স্টাফ রিপোর্টার লিখলেন, তারপর প্লেস দিতে পারেন, প্লেস নর্থ বেঙ্গলের কোনো জায়গা দিতে পারেন, শিলিগুড়ি দিতে পারেন, বা দিতে পারেন XYZ সিটি, সবচেয়ে ভালো হয় XYZ সিটি বা ABC সিটি। তারপরে ডেট দিতে পারেন, পরীক্ষার দিনের ডেটও দিলে কোনো সমস্যা নেই। দিয়ে তারপরে আপনারা ফ্ল্যাট সম্পর্কে লিখলেন যে ডেভাস্টেটিং ফ্ল্যাট হিট নর্থ বেঙ্গল,
বলে লিখলেন, যা যা আপনাদের মানে মনে হবে নিজেদের মতো করে সেন্টেন্স ফ্রেম করবেন। ফ্লাডের রিজন কী ছিল সেটাও আপনারা লিখে দিতে পারেন, যে রেইন ড্রিভেন ফ্লাড লিখতে পারেন, যে দ্য রিজন অফ দ্য ফ্লাড ওয়াজ মেনলি রেইন, অর ক্লাউড বাস্ট লিখতে পারেন, ক্লাউড বাস্ট, সেখানে মেঘভাঙা বৃষ্টি হয়েছিল। অ্যান্ড আরও যে যে রয়েছে তারপরে কী কী হয়েছে সেগুলো লিখতে পারেন। প্রথমত লিখতে পারেন যে অলমোস্ট কোন কোন জায়গায় হয়েছে সেটা লিখতে পারেন, জেলাগুলো লিখতে পারেন, যে দ্য মোস্ট এফেক্টেড এরিয়া ওয়ার আপনারা লিখতে পারেন সেখানে কোচবিহারের দিকে এফেক্ট পড়েছিল, দার্জিলিংয়ের দিকে হয়তো পড়েছিল, জলপাইগুড়ির দিকে, আপনারা যারা নর্থ বেঙ্গলে থাকেন ভালো জানবেন। সেই এরিয়া কী কী এফেক্ট পড়েছিল লিখতে পারেন যে অলরেডি 40 ডাইড, লস লিখে দিলেন একটা নাম্বার কোড করে, বা লিখে দিলেন মেনি পিপল মিসিং লিখে দিলেন। আর তারপরে লিখে দিলেন প্রচুর চাষ জমি ক্ষতি হয়েছে, বা আমাদের ক্ষতি হয়েছে, প্রচুর গৃহপালিত পশু ক্ষতি হয়েছে লিখতে পারেন সেটা, যে লটস অফ ফার্মল্যান্ড হ্যাজ বিন সাবমার্জড লিখতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটেলসের ক্ষতি হয়েছে, মানে আমাদের যে গবাদি পশু তার ক্ষতি হয়েছে লিখতে পারেন। লটস অফ পিপল ডিসপ্লেসড লিখতে পারেন, বা লটস অফ বারবার না লিখলে কিন্তু থাউজেন্ডস অফ পিপল ডিসপ্লেসড লিখতে পারেন। তারপরে শুরু করতে পারেন, তারপর একটু প্রশাসনের দিক দিয়ে লিখতে পারেন, যে লোকাল অথরিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট অথরিটি এটসেট্রা তারা স্টেপ নিচ্ছে। তারপরে লিখতে পারেন যে NDRF হ্যাজ বিন ডিপ্লয়েড ইন দ্য রিলিফ, অ্যান্ড তারপরে লিখতে পারেন যা যা। এরকমভাবে নিজেরা লিখুন। গ্রুপটা আমি ক্রিয়েট করে দিচ্ছি, সেখানে আপনারা নিজেরা লিখে পোস্ট করুন। 2-4টা আমিও চেক করে দেবো, এবং বাকিরা চেক করে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো আমার মতো করে আমি গাইড যতটুকু আপনারা বলেছিলেন আমি চেষ্টা করলাম। ভবিষ্যতে যদি আপনারা চান অন্যান্য টপিকগুলো নিয়েও আলোচনা করা যাবে, প্রেসি নিয়েও আলোচনা করা যাবে, ট্রান্সলেশন নিয়েও আলোচনা করা যাবে। তো ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।